আসসালামু আলাইকুম। আমি রবিউল ইসলাম প্রাণসাগর দেসানুর মডেল স্কুলের ইউটিউব ক্লাসে তোমাদের সকলকে অভিনন্দন জানাই। আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর পরিমাপ নামক অধ্যায়টি, যেটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং খুবই সহজ সরল অধ্যায়। তো তোমাদের এই পরিমাপ অধ্যায় থেকে আলোচ্য বিষয়গুলি হলো, 1 নম্বরে আছে পরিমাপ ও পরিমাপের প্রয়োজনীয়তা, 2 নম্বরে ভৌত রাশি ও তার প্রকারভেদ, 3 নম্বরে এসআই পদ্ধতিতে পরিমাপের একক, 4 নম্বরে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন ও সময় নির্ধারণ। তো তোমরা এই আলোচ্য বিষয়গুলিকে খাতায় লিখে নিতে পারো। এখন আমি তোমাদের আলোচ্য বিষয়গুলি আলোচনা শুরু করব। এই আলোচনার মাঝখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে অথবা আমাকে ফোন করে জানাতে পারো। তো প্রথমেই আমরা জেনে নেই পরিমাপ কি বা পরিমাপ কাকে বলে। পরিমাপ কি পূর্ব নির্দিষ্ট কোনো নিয়মে যে কোনো প্রাকৃতিক বিষয় বা ভৌত রাশিকে মাপার যে পদ্ধতি তাকেই পরিমাপ বলে। যেমন ওজন মাপতে গেলে আমরা কি করি, দাঁড়িপাল্লার সাহায্যে আমরা ওজন মাপি। এই যে মাপার পদ্ধতি, এটাকেই বলা হচ্ছে পরিমাপ। তো পরিমাপ আমরা জেনে নিলাম, এবার আমরা জানবো পরিমাপের প্রয়োজনীয়তা। পরিমাপের প্রয়োজনীয়তা বলে বা লিখে হয়তো শেষ করা যাবে না, তবে কিছু কিছু আমি তোমাদের বলছি। যেমন ধরো, তোমাদের মধ্যে কোনো একজনের ওজন জানতে হলে বা উচ্চতা জানতে হলে সেক্ষেত্রে পরিমাপের প্রয়োজন। তোমরা যদি বাজারে কোনো কিছু কিনতে যাও, সেখানে গিয়েও তুমি কত পরিমাণে চাল, ডাল, আলু নিবে বা অন্য কিছু সবজি, শাকসবজি নিবে, সেক্ষেত্রেও কিন্তু পরিমাপের প্রয়োজন। যেই ক্লাসরুমে তুমি পড়াশোনা করবে, সেই ক্লাসরুমের আয়তন, ক্ষেত্রফল, দৈর্ঘ্য, প্রস্থ প্রভৃতি জানতে কিন্তু পরিমাপের প্রয়োজন। এক্ষেত্রে আমরা দেখছি কি প্রত্যেকটি রাশির পরিমাপের প্রয়োজন। তো যে রাশিগুলির পরিমাপ করব, সেই রাশিগুলি সম্বন্ধে আমরা এখন জেনে নিই। এরপর হচ্ছে কি ভৌত রাশি। ভৌত রাশি কাকে বলে? পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বলা হয়। যেমন ভৌত রাশির উদাহরণ, কোনো বস্তুর ভর, কোনো বস্তুর আয়তন, কোনো বস্তুর উচ্চতা, তাকে কি বলা হচ্ছে? ভৌত রাশি বলা হচ্ছে। এবার ভৌত রাশিকে গঠনগত দিক থেকে 2 ভাগে ভাগ করা যায়। দেখে নাও, একটি হচ্ছে মৌলিক রাশি আর একটি হচ্ছে লব্ধ রাশি। তো মৌলিক রাশি কাকে বলা হচ্ছে আর লব্ধ রাশি কাকে বলা হচ্ছে? মৌলিক রাশি হচ্ছে যে রাশিগুলি গঠন করতে অন্য কোনো রাশি প্রয়োজন হয় না, অর্থাৎ যে রাশিগুলি পরস্পর নিরপেক্ষ এবং যে রাশিগুলি উপযুক্তভাবে ব্যবহার করে অন্যান্য রাশি গঠন করা যায়, তাকেই বলা হয় মৌলিক রাশি। মৌলিক রাশির উদাহরণ হচ্ছে, যেমন হচ্ছে ভর, দৈর্ঘ্য, সময়। এই ভর, দৈর্ঘ্য, সময় এগুলিকে মৌলিক রাশি কেন বলা হচ্ছে? তোমাদের মনে যদি এই কোশ্চেনটা আসে, তাহলে জেনে নাও যে যেমন ভরের একক হচ্ছে কি কিলোগ্রাম, ভর বা ওজনের একক কিলোগ্রাম। আমরা যদি কোনো কিছুর ভর মাপতে যাই, তাহলে কি তুলা যন্ত্রের সাহায্যে বা দাঁড়িপাল্লার সাহায্যে বাটখারা দিয়ে মাপা হয়। তো সেখানে কি একটি এককেরই ব্যবহার হচ্ছে, অন্য কোনো একক তার সঙ্গে কি যোগ হচ্ছে না। তাই ভর হচ্ছে মৌলিক রাশি। দৈর্ঘ্য, যেমন দৈর্ঘ্য মাপার একক হচ্ছে মিটার। মিটার আমরা তো সাধারণত স্কেল দিয়ে মাপি। তো এখানেও একটি মাত্র রাশির প্রয়োজন হচ্ছে, আর অন্য কোনো কি রাশির প্রয়োজন হচ্ছে না। তাই এটা হচ্ছে
মৌলিক রাশি, সময় সময় আমরা কি সেকেন্ড দিয়ে মাপা হয়। তো এখানেও কি একটি রাশি উপর নির্ভরশীল, অন্য কোনো রাশির প্রয়োজন হচ্ছে না, তাই ভর হচ্ছে এই সময় হচ্ছে মৌলিক রাশি। এখন জেনে নেওয়া যায় ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কেন লব্ধ রাশি? ক্ষেত্রফল না, আগে জেনে নেই লব্ধ রাশি কাকে বলে, তারপর ক্ষেত্রফলকে কেন লব্ধ রাশি বলা হচ্ছে বা আয়তনকে কেন লব্ধ রাশি বলা হচ্ছে সেটা জানা অনেক সহজ হবে। তো প্রথমেই জেনে নেই লব্ধ রাশি কাকে বলে। সমজাতীয় বা ভিন্ন জাতীয় মৌলিক রাশির সাহায্যে যে রাশি গঠন করা হয় তাকে লব্ধ রাশি বলা হয়। তো লব্ধ রাশির উদাহরণ হচ্ছে ক্ষেত্রফল, আয়তন। যেমন ক্ষেত্রফলকে কেন লব্ধ রাশি বলা হচ্ছে? ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো ক্ষেত্রফল বার করতে কি দৈর্ঘ্য এবং প্রস্থ গুণফলের মানকে কি বলা হচ্ছে? ক্ষেত্রফল বলা হচ্ছে। তো দৈর্ঘ্যের একক হচ্ছে কিন্তু মিটার, আর প্রস্থের একক হচ্ছে মিটার। প্রস্থের একক হচ্ছে কি মিটার। এক্ষেত্রে কি দুটি রাশির প্রয়োজন হচ্ছে, দৈর্ঘ্যের এককের প্রয়োজন হচ্ছে, প্রস্থের এককের প্রয়োজন হচ্ছে, এবং দুটি রাশির একক মিলে কিন্তু ক্ষেত্রফলের মান নির্ণয় হচ্ছে। সেই জন্য ক্ষেত্রফলকে বলা হচ্ছে লব্ধ রাশি। আয়তনের ক্ষেত্রেও যেমন ক্ষেত্রফল দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল মিলে কিন্তু ক্ষেত্রফল হয়, তেমনি আয়তন আবার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটি মিলেই আবার কি হয়? আয়তন নির্ণয় করা হয়। তাই এই আয়তনকে বলা হচ্ছে লব্ধ রাশি। একটি বস্তুর সঠিক পরিমাপ যদি জানতে হয়, বা একটু বস্তুর যদি ওজন বলা হয় 10, বা একটু বস্তুর যদি দৈর্ঘ্য বলা হয় 10, একটি বস্তুর উচ্চতা যদি বলা হয় 10, আচ্ছা এক্ষেত্রে কি বস্তু সম্বন্ধে আমাদের একটা নির্দিষ্ট ধারণা জন্মাচ্ছে? এই ক্ষেত্রে যদি বলা হয় একটা বস্তুর ভর 10 কিলোগ্রাম, একটি বস্তুর উচ্চতা 10 মিটার, তাহলে কি সেটি সম্বন্ধে আমাদের কি সঠিক ধারণা জন্মাচ্ছে? তাহলে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটি রাশির কি একটি এককের প্রয়োজন। তাছাড়াও আগেকার দিনে প্রাচীনকালে যেমন গ্রীসীয় ও মিশরে দৈর্ঘ্যের একক হিসেবে কি ব্যবহার করা হতো? মিটার। তাই দৈর্ঘ্যের একক হিসেবে হাত ব্যবহার করা হতো, এক হাত। আর কি ব্যবহার করা হতো? বিগত। বিগত কাকে বলছে? যে এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের দৈর্ঘ্যটাকে বিগত বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে যদি আমরা এক হাত দিয়ে বা এক বিগত দিয়ে এই স্কেলটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলি, তাহলে কি প্রত্যেকটি ব্যক্তির যে পরিমাণ বের হবে সেটা কি সমান হবে? ব্যক্তিভেদে অবশ্যই আলাদা হবে, কারণ কোনো ব্যক্তির হাত হয়তো একটু লম্বা, কোনো ব্যক্তির হাত একটু খাটো, কোনো ব্যক্তির বিগত হয়তো একটু লম্বা হতে পারে, কোনো ব্যক্তির বিগত একটু ছোট হতে পারে। এই অসুবিধাকে এড়িয়ে যেতে বিজ্ঞানীরা কি করলেন? 1960 সালে এসআই পদ্ধতিতে বা সিস্টেম ইন্টারন্যাশনাল পদ্ধতিতে 7টি রাশির একক নির্ধারণ করলেন। সেই এককগুলি আমরা জেনে নেই। যেমন সময়ের একক হচ্ছে কি সেকেন্ড, ভরের একক কিলোগ্রাম, দৈর্ঘ্যের একক মিটার, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, উষ্ণতার একক কেলভিন, আলোক উষ্ণতা তড়িৎ প্রবাহের উষ্ণতার একক কেলভিন, আলোক তীব্রতার একক ক্যান্ডেলা, অণু ও পরমাণুর একক হচ্ছে মোল। তো তোমরা এগুলা খাতায় লিখে নিতে পারো। এরপর আমরা জানবো দৈর্ঘ্যের পরিমাপ কিভাবে করব, এবার সেটা জেনে নেব। আমরা তো জানলাম এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে কি মিটার। তো এই মিটার কাকে বলে, বা মিটার বলতে কিসের দূরত্বটাকে বোঝায়? 1889 সালে ইন্টারন্যাশনাল ব্যুরো ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় 90% হচ্ছে কি প্লাটিনাম ও 10% ইরিডিয়াম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই দুটির সংকর ধাতুর তৈরি একটি দণ্ডের মাঝের দূরত্বটি কি বলা হচ্ছে? মিটার বলা হচ্ছে।
তো আমরা যদি কোনো কিছু দৈর্ঘ্য নির্ণয় করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি মিটারের প্রয়োজন হয়, খুবই সহজ। কিন্তু এই মিটারের মধ্যেই অনেকগুলি ছোট একক আর বড় একক এই মিটারের মধ্যে কিন্তু ঢুকে আছে। যেমন 1 মিটারের সঙ্গে 10 ভাগের 1 মিটারের সঙ্গে যদি আমরা 10 ভাগ করি, 10 ভাগের 1 ভাগকে বলা হচ্ছে 1 ডেসিমিটার। আবার 1 ডেসিমিটারের 10 ভাগের 1 ভাগকে বলা হচ্ছে 1 সেন্টিমিটার। আবার 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগকে বলা হচ্ছে 1 মিলিমিটার। এই যে 1 মিটার থেকে 10 ভাগ করে করে আমরা যে ছোট এককগুলি পেলাম এগুলোকে বলা হচ্ছে উপগুণিতক একক। উপগুণিতক একক বা সাব মাল্টিপল ইউনিট। তো আমরা 1 মিটারের সঙ্গে 10 ভাগ করে যেমন ছোট এককগুলি পেলাম, আবার 1 মিটারের সঙ্গে যদি আমরা 10 গুণ করি তাহলে আবার বড় এককগুলি পেয়ে যাব। তো চলো দেখে নিই বড় এককগুলি কিভাবে বার করতে হয়। তো আমরা দেখলাম 1 মিটারের সঙ্গে ভাগ করে যেমন আমরা ছোট এককগুলি পেলাম, যেমন ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, তেমনি আবার মিটারের সঙ্গে 10 গুণ করে আমরা বড় এককগুলি পেতে পারি। যেমন 1 মিটারের সঙ্গে 10 গুণ করলে 1 মিটার, আর 1 ডেকামিটারের সঙ্গে 10 গুণ করলে 1 হেক্টোমিটার, আর 1 হেক্টোমিটারের সঙ্গে 10 গুণ করলে 1 কিলোমিটার। এগুলোকে বলা হচ্ছে মাল্টিপল ইউনিট। গুণিতক একক বা মাল্টিপল ইউনিট। তো এই ক্ষেত্রে যেমন আমরা ছোট এককগুলি দিয়ে যেমন মিলিমিটার দিয়ে একটা তারেরও বেশ নির্ণয় করতে পারি, আবার কিলোমিটার দিয়ে একটা বড় দূরত্বকেও নির্ণয় করতে পারি। তাহলে আমরা দৈর্ঘ্য জানলাম, এবার জানবো ক্ষেত্রফল। তো এবার জানবো ক্ষেত্রফল। ক্ষেত্রফল কাকে বলে? যেমন এই বইটা এই হোয়াইট বোর্ডের উপর যতটা স্থান দখল করে আছে তাকেই এই বইয়ের নিচের তলের ক্ষেত্রফল বলা হচ্ছে। এটাকে যদি আমরা এইভাবে দাগ দিই, তারপর যদি এই বইয়ের ক্ষেত্রফল নির্ণয় করি, তো ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো এর প্রস্থ ধরলাম, দৈর্ঘ্য ধরলাম 5 মিটার, প্রস্থ ধরলাম কি 6 মিটার। তো এই ক্ষেত্রে দৈর্ঘ্যের একক হচ্ছে কিন্তু মিটার, প্রস্থের একক হচ্ছে মিটার। তো 5 মিটার ইন্টু 6 মিটার, এর ক্ষেত্রফল কি দাঁড়ায়? 5 6 30। এক্ষেত্রে যে 30। এবারে ক্ষেত্রফলের একক হবে কি বর্গ মিটার। তো ক্ষেত্রফল জানলাম। তো প্রথমে আমরা জানবো আয়তন কাকে বলে, তারপর আয়তন মান কিভাবে নির্ণয় করতে হয় সে সম্বন্ধে আমরা জানবো। আয়তন বলতে যেমন তরলের আয়তন, ধরে নাও এই গ্লাসের মধ্যে কি ভর্তি জল আছে, একদম কানা কানা। এবার যদি আমার আঙ্গুলটা এখানে ঢুকাই তাহলে কি হবে? জল কি হবে? সাইড দিয়ে পড়ে যাবে। কেন পড়ে যাবে? কারণ এই যে জলের স্থানটা আমার কি আঙ্গুল দখল করেছে।
এই যে যে পরিমাণ স্থান এই আঙুলটা দখল করে আছে সেটাকে কি বলা হচ্ছে? জলের আয়তন বলা হচ্ছে। তো জলের আয়তন কিভাবে নির্ণয় করতে হয়? একটা স্বচ্ছ কাঁচের তৈরি বা অন্য কিছু পদার্থের তৈরি মাপুনি চং নামক যন্ত্রের সাহায্যে প্রথমে আমরা কি করব, এটা দিয়ে জল ধীরে ধীরে বা তরল জিনিস এটাতে ঢালবো। যখন এটা কি ধরো ঢাললাম, এবার কি স্থির হয়ে গেল, এবার জলটা স্থির হয়ে গেল এবং সেই মাপুনি চঙ্গের দেওয়ালে যে স্কেল দেওয়া থাকে সেই হিসেবে সেই জলের কি আমরা পার্ট নেব, তার আয়তন কতটা সেই মাপটা নেব। এখানে যেমন দেখো তোমরা এই যে মাপুনি চঙ্গের দেওয়ালে কি দেওয়া আছে? স্কেল দেওয়া আছে, যেমন 1 ml 2 ml 3 ml 4 ml 5 ml 6 ml 7 ml। তো এখানে জলের আয়তনটা কত দাঁড়াচ্ছে? 4 ml। আর এসআই পদ্ধতিতে তরলের আয়তন একক হচ্ছে লিটার। 1000 মিলিলিটার সমান সমান 1 লিটার। 1000 ml সমান সমান 1 লিটার। তো এবার তরলের আয়তন নির্ণয় আমরা জানলাম, এবার জানবো কঠিন পদার্থের আয়তন নির্ণয়। ধরে নাও একটা চক বক্স তোমাদের ক্লাসরুমের টেবিলে আছে। এবার সেই চক বক্সটা তোমাদের ক্লাসরুমে কতটা স্থান দখল করে আছে সেটা কিভাবে জানবে? তাহলে কঠিন পদার্থের আয়তন কিভাবে নির্ণয় করতে হয় সেটা এবার জেনে নিই। আয়তন এই চক বক্সের দৈর্ঘ্য হচ্ছে কত? 10 মিটার। প্রস্থ কত দিয়েছে? 5 মিটার। উচ্চতা 6 মিটার। আমরা সকলেই জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কি? ক্ষেত্রফল। আর দৈর্ঘ্য ইন্টু হচ্ছে প্রস্থ, ক্ষেত্রগুলোর সঙ্গে উচ্চতা গুণ করে দিলেই আমরা কি পেয়ে যাব? এই বক্সের আয়তন। যেমন হচ্ছে কত? 50 ইন্টু 6 মিটার। কত হবে? আয়তনের একক হচ্ছে ঘনমিটার। তো আজকের আলোচ্য বিষয় এখানেই শেষ হলো। আজকে আমরা জানলাম পরিমাপের প্রয়োজনীয়তা, ভৌত রাশি ও তার প্রকারভেদ, এসআই পদ্ধতির পরিমাপের এককগুলি, আর হচ্ছে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন কিভাবে নির্ধারণ করতে হয়। এই আলোচনার পাশাপাশি তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো অথবা কমেন্ট বক্সে জানাতে পারো। দোয়া করি তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ।